আজকে টপিক হচ্ছে ইউনিট 2 টাইপস অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন বা লাইব্রেরি শ্রেণীবিভাগের পদ্ধতি। শ্রেণীবিভাগের প্রয়োজনীয়তা। লাইব্রেরিতে যে কোনো ধরনের বই, ডকুমেন্ট বা পড়ার উপকরণ সাজাতে হলে সেগুলিকে সঠিকভাবে ক্লাসিফিকেশন করতে হয়। ইতিহাসের শুরু থেকেই বিভিন্ন ধরনের উপাদান সংরক্ষণ ও সংগঠনের প্রয়োজন হয়েছে। প্রাচীনকালে ক্লে ট্যাবলেট থেকে শুরু করে প্যাপিরিয়ান রোল, তারপর বই, জার্নাল, অডিও ভিডিও ক্যাসেট, সিডি, মাল্টিমিডিয়া রিসোর্স এবং ওয়েব রিসোর্স সব কিছুই তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়। প্রথম দিকে লাইব্রেরিগুলি নিজেদের মতো করে তাদের লোকাল বা স্থানীয়ভাবে যে সিস্টেম ব্যবহার পেত সেই সিস্টেম ব্যবহার করত। পরবর্তীতে ইউনিভার্সাল নলেজ এবং ক্লাসিফিকেশন সিস্টেম আসার পরে সেগুলি তারা ব্যবহার করতে শুরু করে। এগুলির মধ্যে সবথেকে বড় অবদান হচ্ছে মেলভিল ডিভের ডিডিসি, ডিওয়াই ডেসিমেল ক্লাসিফিকেশন সিস্টেম, যা 1786 সালে প্রথম প্রকাশিত হয়। সেখান থেকে আধুনিক লাইব্রেরি ক্লাসিফিকেশনের বিকাশ শুরু হয় এবং লাইব্রেরি বিজ্ঞান একটি পদ্ধতিগত শাস্ত্রে পরিণত হয়। এই লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেমের ফার্স্ট হচ্ছে ফিক্সড লোকেশন সিস্টেম বা স্থির অবস্থান পদ্ধতি। প্রি ডিওয়াই এরাতে এই পদ্ধতি ব্যবহার করা হতো। তখনকার সময় বইগুলির অবস্থান দেখে নির্ধারণ করার জন্য বইগুলিকে একটি কল নাম্বার দেওয়া হতো। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যায়। বইটির উপরে কল নাম্বার দেওয়া হলো 2.4.6.25। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ওই বইটি দ্বিতীয় রুম, চতুর্থ আলমারি এবং ষষ্ঠ সেলফের 25তম বই। এই পদ্ধতি ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়? চোখ বন্ধ করেই খুব সহজে বই খুঁজে পাওয়া যায়। শুধুমাত্র সেলফের শেষ প্রান্তে খালি রাখতে হবে জায়গাটা। সিস্টেম সহজ এবং বোঝা সরল। অসুবিধা কি? বিষয় অনুযায়ী বইগুলিকে একসাথে রাখা সম্ভব হয় না। এই ফিক্সড লোকেশন সাধারণত কাজে লাগানো হয় একটা নির্দিষ্ট ধরনের বই, যেমন হচ্ছে এনসাইক্লোপিডিয়া, যেগুলি খুব বারে বারে আসে না, কিন্তু একটি করে ফিক্সড লোকেশনে সেগুলিকে রাখা যেতে পারে। নতুন বই এলে প্রায় সব বইয়ের অবস্থান এবং কল নাম্বার বদলাতে হয়। শ্রম এবং সময়, অর্থের ব্যাপক অপচয় হয় এই সিস্টেমে। একই বিষয়ের বিভিন্ন বই বিভিন্ন জায়গায় থাকে। নেক্সট হচ্ছে রিলেটিভ লোকেশন সিস্টেম। এই যুগান্তকারী পদ্ধতি তৈরি হয়, এটা কল নাম্বার ভুল আছে, এটা ক্লাস নাম্বার হবে। ক্লাস নাম্বারের বিষয়ের ওপর ভিত্তি করে প্রতিটি বইকে একটি নির্দিষ্ট ক্লাস নাম্বার দেওয়া হয়। এটি তৈরি করেন মেলভিল ডিবে। মেলভিল ডিবে তার বিখ্যাত ডেসিমেল ফাংশন নোটেশন ব্যবহার করে এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এতে কি হয় ব্যাপারটা? প্রতিটি বই তার নিজস্ব বিষয়বস্তু অনুযায়ী একটি করে দশমিক সংখ্যা দেওয়া হয়। নতুন বই এলে বিষয়ভিত্তিক সঠিক জায়গায় স্বয়ংক্রিয়ভাবে এটিকে বসানো যায়। বইগুলিকে স্বাভাবিকভাবেই একসাথে রাখা যায়, মানে একই বিষয়ের বইগুলিকে একসাথেই রাখা যেতে পারে। সেলফের বইয়ের অবস্থান সেলফে বইগুলোর অবস্থান পাল্টানো খুব সহজেই যায়। প্রতিটা বইয়ের যেহেতু ক্লাস নাম্বার আছে, তারা একটি লাইব্রেরি থেকে অন্য একটি লাইব্রেরিতে যদি সেলফের পরিবর্তন করা হয়, তাহলেও তাদের অবস্থানটা ঠিক থাকে। আচ্ছা, উদাহরণ দিয়ে বোঝা যাক ব্যাপারটা। জ্যামিতির ওপর কোনো একটি নতুন বই এলে সেটি স্বয়ংক্রিয়ভাবে জ্যামিতির অন্যান্য বইয়ের পাশে দশমিক সংখ্যা অনুযায়ী তাকে রাখা হবে। একটা জ্যামিতির বইটা যদি ক্লাস নাম্বার থেকে 10.2.3, তবে নূতন যে বইটা এসছে তার নাম্বার দেখা যেতে পারে 10.2.4, বা এরই যদি সাব পার্ট হয় তাহলে তখন হবে 10.2.3.1। এইভাবে এই সিস্টেমটা চলে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইনুমারেটিভ সিস্টেম আর ফেসেস সিস্টেম।
এনুমারেটিভ সিস্টেমটা কি? এনুমারেটিভ সিস্টেম হচ্ছে হায়ারার্কি টাইপের। এটা টপ ডাউন অ্যাপ্রোচ ব্যবহার করে। আচ্ছা, এতে সমস্যা কি আছে? প্রধান সমস্যা হচ্ছে আধুনিক বইগুলো তাদের বহুমাত্রিক প্রকৃতি পুরোপুরিভাবে ধরে রাখতে পারে না। আন্তঃবিষয়ক মানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বায়োকেমিস্ট্রি, বায়োলজি প্লাস কেমিস্ট্রি মিলে হচ্ছে বায়োকেমিস্ট্রি। তো এইটা কোথায় থাকবে তার অবস্থানটা ঠিক করে এখানে বোঝা যায় না। ডিডিসির পুরনো সংরক্ষণ ছিল সম্পূর্ণভাবে ইনোভেটিভ। আচ্ছা, ফেসেস সিস্টেম কি? ফেসেস সিস্টেম ইনোভেটিভ সিস্টেমের থেকে সহজ। আচ্ছা, ব্যাপারটা এখানে হচ্ছে ফেজেস সিস্টেমে কিছুগুলো মেন ফেজে ভাগ করা যায়। এই ফেজ অনুযায়ী বইগুলোকে ভাগ করা যায়। পার্সোনালিটি, এনার্জি, টাইম, ম্যাটার এবং স্পেস, এই ৫টা হচ্ছে মেন ফেজ। এই ফেজেসের উপর ভিত্তি করে বইগুলোকে রাখা যেতে পারে। ইতিহাসের যদি কোনো বই হয় তাহলে সেটা টাইমের উপরে ভিত্তি করে আসবে। নেক্সট হচ্ছে সিনথেসিস গ্রাফটেড অন ইনুমারেটিভ বেস। এটা একটা হাইব্রিড পদ্ধতি। ইনুমারেটিভ প্লাস ফেসেট এই দুটো সিস্টেমের মিলেমিশে তৈরি হচ্ছে এই হাইব্রিড সিস্টেমটা। আচ্ছা, একটা উদাহরণ দেবো। উদাহরণ কি আছে এর? ইউডিসি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম। ডিভাইড ডেসি মেলভিল ডিভের যে সংস্করণটা তৈরি করে তার একটা উন্নত সংস্করণ হচ্ছে এই ইউডিসি। ডিডিসির 18 এডিশন অক্সিলারি টেবিল যোগ করে এটাকে নমনীয় করা হয়েছিল। BC2 এটাও এর একটা এক্সাম্পল। ব্লিস বায়োগ্রাফি ক্লাসিফিকেশন ওন্টোলজি। ওন্টোলজি হচ্ছে সিমেন্ট্রিক ওয়েবে ব্যবহৃত একটি শক্তিশালী এবং উন্নত টুল। সুবিধা কি? সিমেন্ট্রিক আন্ডারস্ট্যান্ডিং, অর্থ খুব সহজে সার্চ করা যায়। আচ্ছা, ইনফারেন্স, লুকোনো সম্পর্ক খুঁজে বের করা যায়। থার্ড হচ্ছে ইন্টার পার্সোনালিবিলিটি, বিভিন্ন সিস্টেমের তথ্য শেয়ার করা যায়। ইন্টার অপারেবিলিটি, একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে খুব সহজেই তথ্য পাঠানো যায়। রিজনিং, যুক্তি সহ এটা সিদ্ধান্ত নেয়। শ্রেণীবিভাগের বিভিন্ন প্রয়োগ। আচ্ছা, স্পেশাল ক্লাসিফিকেশন। স্পেশাল কথার অর্থই জেনারেল নয়, স্পেশাল কিছু জিনিসের ওপরে, যেমন হচ্ছে বিজনেস স্টাডিজ, ফিলোসফি, আইডিওলজি, ব্যাংকিং, মেডিসিন, এগুলো একটা স্পেশাল সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর যে আলাদা আলাদা ভাগ থাকবে সেটাই হচ্ছে স্পেশাল ক্লাসিফিকেশন। ইউজার্স ইন্টারেস্ট ক্লাসিফিকেশন, ইউজার্সের ইন্টারেস্টের ওপরে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন গৃহিণীদের জন্য চাইল্ড কেয়ার, কুকিং, হোম রেমেডিস, এগুলো আলাদাভাবে করা যায়। অফিসের জন্য অফিস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং। আচ্ছা, জেনারেল ক্লাসিফিকেশন। জেনারেল ক্লাসিফিকেশন হচ্ছে সব কিছুকে নিয়ে একসঙ্গে যে ক্লাসিফিকেশনটা, এটা ইউনিভার্সালে যত নলেজ আছে সেগুলোকে নিয়ে যখন ভাগ করা হয়। এর মেন হচ্ছে উদাহরণ হচ্ছে ডিডিসি, ডিভাইড ডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম। ইউডিসি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন সিস্টেম। এলসিসি, লাইব্রেরি অফ কমপ্লেক্স ক্লাসিফিকেশন। আর শেষ হচ্ছে কোরন ক্লাসিফিকেশন। এর মানে আমরা সব ধীরে ধীরে জানবো এক এক করে। এই ভিডিওতে না, পরবর্তীতে অন্য ভিডিও আসবে। সাহিত্যের ধরন অনুযায়ী শ্রেণীভাগ করা যেতে পারে। যেমন যদি পেটেন্টের আলাদা একটা ভাগ করা যেতে পারে। স্ট্যান্ডার্ড বডি যেগুলো রয়েছে সেগুলোর জন্য যে বই আছে সেগুলোকে আলাদাভাবে ভাগ করা যেতে পারে। ম্যাপ, ভৌগোলিক যে অবস্থান অনুযায়ী ওয়ার্ল্ড ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ, এই মানে ম্যাপগুলোকে আলাদা করা যেতে পারে। সিডি আর ডিভিডির ফরম্যাটকে আলাদাভাবে রাখা যেতে পারে। লেখকের নাম অনুযায়ী বইগুলোকে ভাগ করা যেতে পারে। শিরোনাম অনুযায়ী ভাগ করা যেতে পারে। বিশেষ পাণ্ডুলিপি যেগুলো আছে, যেগুলো খুব সংরক্ষণভাবে রাখার দরকার, সেগুলোকে ভাগ করা যেতে পারে। ব্রেইল বা যারা অন্ধ মানুষ তাদের পড়ার জন্য যে ব্রেইল লিপি আছে সেগুলোকে ভাগ করা যেতে পারে আলাদাভাবে। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ডিজিটাল যুগের শ্রেণীবিভাগ, মুদ্রিত এবং ইলেকট্রনিক্সের সংরক্ষণ। শেষ যে আমাদের ক্লাসে ডিডিসি আছে, ডিওয়াই ডেসিমাল 2.0, এটা সম্পূর্ণভাবে অনলাইন আছে। ক্লাসিফিকেশন ওয়েবে এলসিসি, এলসিএইচ একসঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম আছে যেগুলি ক্লাসিফিকেশনে সাহায্য করে। এছাড়াও বিএসও অনলাইন আছে, বর্ডার সিস্টেম অফ অর্ডারিং।
ইলেকট্রনিক্সের সুবিধা হচ্ছে দ্রুত আমরা আপডেট পাই। মানে পেটেন্টিং খুব সহজ হয়, খুব সহজে আমরা সেগুলো দেখতে পারি। সাবস্ক্রিপশন মডেল আমরা এখানে লাগু করতে পারি। এক্সপার্টাইজ সিস্টেম খুব সহজেই আমরা পেয়ে যাই। সার্চ খুব সহজে হয় জিনিসটা। আধুনিক লাইব্রেরিগুলিতে এখন মুদ্রিত এবং ডিজিটাল উভয়ই মাধ্যম ব্যবহার করা চলছে। ভবিষ্যতে এআই এবং এর মানে এআই চালিত ক্লাসিফিকেশনও এগিয়ে যাবে। ওকে, আজকের মতন এখানেই টপিক শেষ হচ্ছে। আর নেক্সট দিন আসবো ইউনিট 3 নিয়ে।